আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের হাতে গণিত বইটা পেয়ে গেছো এবং এর সাথে অন্যান্য বইগুলি। আমরা গত ক্লাসে তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের প্যাটার্ন অধ্যায়টি নিয়ে কিছু ভূমিকা আলোচনা করছি। আজকে ক্লাসটির অধ্যায়টির দ্বিতীয় অংশ এবং পার্ট 2। আমরা গত ক্লাসে তোমাদের পরীক্ষার প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছি এবং আমাদের গণিত বইয়ে কি কি ছিল, কি কি আছে, কি কি পড়বো সেগুলো জানলাম এবং অধ্যায়টি সম্পর্কে হালকা একটু ধারণা নিয়েছিলাম। আজকে আমরা আরও একটু গভীরভাবে আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম প্যাটার্ন কি, প্যাটার্ন কত প্রকার, সংখ্যা প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যা কি এবং স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এরপর আছে এই অধ্যায়টির স্বাভাবিক সংখ্যার যোগফল, মৌলিক সংখ্যা, ইরাটোস্থিনিস ছাঁকনি, ফিবোনাচি সংখ্যা, একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ, ম্যাজিক বর্গ, বীজগণিত রাশি এবং সাধারণ সমীকরণ। আজকে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা শিখব। এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করব। প্রথমে আমি আবার একটু স্বাভাবিক সংখ্যা সম্পর্কে বলতেছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হবে। যেমন শূন্য ব্যতীত 1, 2, 3, 4 এগুলো সবগুলোই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হবে। শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হবে। এখন এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই সংখ্যাগুলো থাকতে পারে। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলোর কতগুলো প্যাটার্ন আমাদের দেওয়া থাকবে, যেগুলা গাণিতিক প্যাটার্ন হিসাবে ধরে নেওয়া হবে। সেই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল আমরা কীভাবে নির্ণয় করব। যেমন আমরা সাধারণভাবে 1 থেকে যদি 10 যোগ করি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, এই সংখ্যাগুলোকে যোগ করলে দেখি তো কী হয়। আমরা একটা হাতে হাতে গণি। 10 আর 9 19, 19 আর 8 27, 27 আর 7 34, 34 আর 6 40, 40 আর 5 45, 45 আর 4 49, 49 আর 3 52, 52 আর 2 54, 54 আর 1 55। তো এইভাবে আমরা হাতে গনে গনে এই যোগগুলো করতে পারি। এখন এইভাবে যদি কতগুলো সংখ্যা আরও অনেক বড় বড় সংখ্যা দেওয়া থাকে, তখন আমরা কিভাবে যোগ করব। তো সেই যোগগুলা সহজভাবে করার জন্য আমাদের একটা সূত্র, এবং এই সূত্রটা তোমরা পঞ্চম শ্রেণীতেও করছো, এখানে আবার আমাদের লাগবে। তাহলে আমরা এই ধরনের প্যাটার্নগুলো বা গাণিতিক প্যাটার্নগুলো কীভাবে যোগফল বের করব সেটা একটু দেখে নিচ্ছি। আমরা ধরে নিই এই সবগুলো সংখ্যার যোগফল ক, ধরি আমরা ক সমান এই সংখ্যাগুলো। এখন আমরা সবাই জানি কোন একটি সংখ্যাকে যদি আমরা বিপরীতভাবে লিখি, যেমন 2 যোগ 5 সমান কত, 7। আবার যদি উল্টো করে লিখি 5 যোগ 2 তাও 7। দেখো যোগফলের কোনো পরিবর্তন হচ্ছে না। কতগুলো সংখ্যাকে যদি আমরা উলট পালট করে লিখি বাট যোগফল ঠিক রাখি, তাহলে দেখা যাচ্ছে ফলাফলের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে, আমরা এখন যে সংখ্যাগুলো লিখছি এখানে, সেই সংখ্যাগুলোকে আমরা বিপরীতভাবে লিখি, বিপরীত ক্রমে লেখি। অর্থাৎ এখানকার পরেরটাকে এখানে আগে লিখি। 10, তারপরে 9, তারপর 8, এরপর 7, 7 এর পরে 6, 6 এর পরে 5,
5-এর পরে 4, 3, 2, 1, 1। এবার আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করি, এই জাস্ট বিপরীতভাবে লিখলাম। এখন যদি আমরা এখানে যোগ করি, দেখো কি হয়। যোগ করলে এই এখানে একটা ক, এখানে একটা ক, তাহলে কি হচ্ছে 2টা ক। এভাবে এখানে 1, এইটা 1 যোগ 10, 1 যোগ 10। তারপর এখানে 2 যোগ 9। এভাবে আমরা বাকি সংখ্যাগুলোকে এইভাবে 3 যোগ 8। এবার আমি সরাসরি মাঝখানটাকে ডট ডট দিয়ে শেষেরটাতে চলে যাচ্ছি। শেষেরটা যোগ করলে কথা হচ্ছে 10 যোগ 1। এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে। দেখো সবগুলো সংখ্যার যোগফল কি? 10 যোগ 1 11, 2 যোগ 1 11, 2 যোগ 9 11, 3 যোগ 8 তাও 11, 10 যোগ 1 তাও 11। দেখা যাচ্ছে সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 11। তাহলে আমরা, তার মানে যদি যোগফল 11 হয়, আমরা সবগুলো সংখ্যাকে এইভাবে বিবেচনা করি। এইভাবে একটু চিন্তা করে দেখি। মনে করো সবগুলো 1 যোগ 10, সবগুলো 1 যোগ 10, 1 যোগ 10 11, 3 যোগ 8 11। তাহলে এইভাবে না লিখে যদি আমরা এটাকেও যদি 1 যোগ 10 সেইভাবে ইমাজিন করি বা কল্পনা করি, তাহলে এইরকম মোট এখানে যতগুলো সংখ্যা আমি লিখছি ঠিক ততগুলো সংখ্যা এখানে উপস্থিত আছে। এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এভাবে এখানে যতগুলা লিখছি ঠিক ততগুলো আছে। তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখবো কীভাবে? এরকম 1 যোগ 10, এরকম মোট 10টা সংখ্যা আছে। আমি শুরুতে কয়টা সংখ্যা লিখছিলাম দেখো, 1 থেকে সিরিয়ালে 10টি সংখ্যা লিখছি। আবার উল্টো করে 1 2 3 4 5 6 7 তাও 10টি সংখ্যা। তাহলে টোটাল আমার এই দুইটা সংখ্যার যোগফল মোট 10 বার আছে, 10 বার আছে। তাহলে এরপরে এইটা হচ্ছে কি 2 ক মানে 2 ক। এখন আমি যদি ক লিখি, কটাকে লিখলে এই কয়ের সাথে যে 2 আছে, আমরা যদি এই পাশকেও 2 দিয়ে ভাগ করি, খেয়াল করো এই পাশে 2 দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে, তখন 2টা চলে যাবে, 2টা চলে যাবে। আর এই পাশেও 2 দিয়ে ভাগ করলে এটা হবে। তাহলে কি হচ্ছে 1 যোগ 10 গুণ 10। এখন এখানে আমরা যদি সেই পুরা সংখ্যাটার সাথে তুলনা করে দেখি, দেখো এখানে 1 কোথায় ছিল? প্রথম সংখ্যাটা ছিল। দেখো আমরা যদি লিখি 1টা কি ছিল? প্রথম সংখ্যা। তারপর দেখো 10টা কি ছিল? একেবারে শেষ সংখ্যা। দেখো 1 ছিল প্রথম সংখ্যা, 10 ছিল শেষ সংখ্যা। তারপর সে গুণ 10, আর এই 10 হচ্ছে এখানে মোট কয়টা সংখ্যা? এখানে মোট কয়টা সংখ্যা? তাহলে পদ সংখ্যা, এটাকে বলা হয় পদ সংখ্যা। আর 2 আসছে এখান থেকে। এইভাবে আমরা কোন একটা গাণিতিক প্যাটার্ন যদি দেওয়া থাকে, আর এই ক ছিল যোগফল, ক হচ্ছে যোগফল, সুতরাং সংখ্যাগুলোর যোগফল ক সমান, তুমি যদি এইভাবে লেখো যোগফল ক সমান এটা। তাহলে কোন একটি এরকম প্যাটার্ন যদি দেওয়া থাকে, তখন আমরা ওই সংখ্যাগুলোর যোগফল কি করব? আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। তো পদ সংখ্যা হচ্ছে আমাকে যে প্যাটার্নটা দেওয়া থাকবে, সেই প্যাটার্নে মোট কয়টা পদ আছে সেটা যদি আমরা জানতে পারি, তারপর এখানে বসায় দিলে পুরা গাণিতিক প্যাটার্নটির যোগফল আমরা বের করতে সক্ষম হব। ঠিক আছে, এ হলো যায় স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র বা নির্ণয় সূত্র। এরপর আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে তোমরা ষষ্ঠ শ্রেণীতেও পড়ছো। মৌলিক সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যা
এক এবং ওই নিজ সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। আমি আবারও বলতেছি যে এই সকল সংখ্যাকে ওই সংশ্লিষ্ট সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হবে। আমি একটু লিখে দিচ্ছি। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যা কে ওই সংখ্যা এবং এক এবং যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হবে। বলা হয় এরকম মৌলিক সংখ্যা হচ্ছে কি, দেখো আমরা যদি 2 এই সংখ্যাটাকে ভাগ করি, 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে ফলাফল কত হচ্ছে 1। আবার 2কে আবার 1 দিয়ে ভাগ করতে পারি, তাও তখন হচ্ছে 2। এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। ঠিক একইভাবে 3 আরেকটা সংখ্যা দেখো, 3কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 3কে 3 দিয়ে ভাগ করলে 1। এভাবে এরকম আরও একটা সংখ্যা আসে 5কে যদি 1 দিয়ে ভাগ করি 5কে যদি 5 দিয়ে ভাগ করি 1। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি পেলাম? দেখা যাচ্ছে এই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা উদাহরণ হিসাবে লিখতে পারি 2, 3, 5, 7, এরকম আরও কিছু সংখ্যা আছে। 2, 3, 5, 7 ইত্যাদি ইত্যাদি হচ্ছে যে ইত্যাদি সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এখানে দেখো আমরা প্রথম সংখ্যা যেটা 2 লিখছি, 2 এর মধ্যে 2 হচ্ছে যে জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মানে এর নিচে আর কোনো মৌলিক সংখ্যা নাই, ক্ষুদ্রতম একমাত্র। আরেকটু সুন্দর করে লিখলে একমাত্র ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা হলো 2। আর যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর আসা এরাটোস্থিনিস ছাঁকনি। এরাটোস্থিনিস ছাঁকনিটা কি দেখো, এটা একজন বিজ্ঞানী মিশরীয় বিজ্ঞানী। তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ, সমাজতত্ত্ববিদ, ঐতিহাসিক পণ্ডিত বটে। তিনি 1 থেকে 100 এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে সহজে মৌলিক সংখ্যাগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে আলাদা করেন। আর এই জন্য ওই নামটা এরাটোস্থিনিস ছাঁকনি। ছাঁকনি মানে কি, আমরা যখন
মানে কোনো কিছুকে ফিল্টারিং করি, যেমন যেমন আমরা চায় যখন বানা হয় তখন চা পাতাগুলো ঢালার পর ছাঁকনি দিয়ে চা পাতাগুলোকে ছেঁকে নেওয়া হয়, সেই রকম ফিল্টারিং। আমি সেরকম একটা নমুনা দেখাচ্ছি, পুরো অংশটা আমি দেখাচ্ছি না, এটা অনেক বড়। এভাবে উনি কী করছেন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখছেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এভাবে 100 পর্যন্ত। আমি আর 100 পর্যন্ত গেলাম না। এরপর উনি কী করেন, আমরা যে একটু আগে যে মৌলিক সংখ্যাগুলো পড়লাম, জানলাম মৌলিক সংখ্যা কী ছিল, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, সেগুলো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা 2, তারপর উনি কী করেন, 2 এর গুণিতক যতগুলো সংখ্যা আছে 2 এর গুণিতক সবগুলোকে উনি প্রথমে 2 এর গুণিতক সংখ্যাগুলোকে প্রথমে উনি এই কেটে ফেলেন, ক্রস করে দেন। তা 2 এর গুণিতক 2 এর গুণিতক 4, 2 এর গুণিতক 6, 2 এর গুণিতক 8, 2 এর গুণিতক 10, এইভাবে 2 এর গুণিতকগুলোকে উনি ক্রস করে দেন। আমি যেগুলো যেগুলো পাচ্ছি এগুলো সব ক্রস করে দিচ্ছি। এরপর 3 এর গুণিতক, 3 এর গুণিতক এইটা 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 এটা। এরপরে 4 এর গুণিতক, যে 4 না 5 এর গুণিতক, 5 একটা মৌলিক সংখ্যা, 5 এর গুণিতক যেগুলো যেগুলো আছে সেগুলোকে ক্রস করে দেন। এরপর পরবর্তী মৌলিক সংখ্যা 7 এর গুণিতক, এখানে আর নাই। এরপর 9 না 11, পরবর্তী মৌলিক সংখ্যা 7 এর পরে 11 এর গুণিতক নাই, সরি আমি একটা বলি, যেই মৌলিক সংখ্যাগুলা, সেই মৌলিক সংখ্যাগুলোর গুণিতকগুলো, যেমন 5 এর গুণিতক যাবে না, 7 কাটা যাবে না, একটু সরি, যে মৌলিক সংখ্যাগুলোর গুণিতকগুলোকে মৌলিক সংখ্যা কাটা যাবে না, ওই মৌলিক সংখ্যার গুণিতকগুলোকে উনি ক্রস করে দেন। এভাবে ক্রস করে দেওয়ার পরে যে সংখ্যাগুলো অবশিষ্ট পাওয়া যায়, যেমন এখানে আমরা যে কয়টা মৌলিক সংখ্যা 1 থেকে 30-এর মধ্যে পাইলাম, সেই কয়টা মৌলিক সংখ্যা ক্রস করে দেওয়ার পর, মৌলিক সংখ্যার গুণিতকগুলোকে ক্রস করে দেওয়ার পর 2 রইল, 3 রইল, 5 রইল, 7, এখানে আছে 11, এই যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে, এই সংখ্যাগুলো হচ্ছে যে মৌলিক সংখ্যা। আর এটা যে প্রক্রিয়া বের করেন এটাকে ইরাটোস্থিনিস ছাঁকনি বলা হয়। আর মৌলিক সংখ্যাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা যদি যৌগিক সংখ্যাটা যদি ভালো করে বুঝি, যেমন 8কে দেখো 1 গুণ 2 গুণ 4 এভাবে লিখতে পারি। তাহলে মানে 8 এই সংখ্যাটি এইটা দিয়ে ভাগ যায়, এটা দিয়ে ভাগ যায়, এটা দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও 2টি সংখ্যা, যেমন 8কে 8 দিয়েও ভাগ যায়, তাহলে 8 ছাড়াও 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, আরও 2টি ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, সেই জন্য 8 একটি যৌগিক সংখ্যা। তাহলে যেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আরও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেগুলো যৌগিক, আর মৌলিক হচ্ছে যেই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যাটি দিয়ে ভাগ যাবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর আসো ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা কি? কতগুলো সংখ্যা আছে, পাশাপাশি 2টি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়, মিলে যায়, পরবর্তী সংখ্যার সাথে মিলে যায়, পাশাপাশি 2টি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। এই ধরনের সংখ্যাগুলোকে বা এই ধরনের ধারাকে ফিবোনাক্সি সংখ্যা বলে। আমরা দেখো এরকম একটা সংখ্যা, ফিবোনাক্সি সংখ্যা,
এখানে দেখো 0 1 1 2 3 5 8 13 এই সংখ্যাগুলোর মধ্যে দেখো মিল হচ্ছে কি এই দুইটা যোগ করলে এটা পাওয়া যাবে 1 পাওয়া যাবে, আবার 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যাবে, আবার 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যাচ্ছে, আবার 2 আর 3 যোগ করলে দেখো 5 পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কোনো একটি সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান। কোনো একটি সংখ্যা তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফলের সমান। এই ধরনের সংখ্যাগুলোকে ফিবোনাচি সংখ্যা বলা হবে। ঠিক আছে, এরপরের টপিক হচ্ছে সংখ্যাকে দুইটি সংখ্যার যোগফলের আকারে প্রকাশ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন একটি সংখ্যাকে আমরা দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ, দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ। কোন একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ হবে। এখানে আমরা একটু ভুল লিখছি, সরি। তাহলে দেখো একটা উদাহরণ হিসেবে দেখো, আমরা যদি 2 এই সংখ্যাটাকে লিখি, দেখো 2কে 1 যোগ 1, আবার 1কে আমরা কীভাবে লিখতে পারি 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ। বর্গ মানে কি, কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি তখন যে গুণফল হবে বা যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হচ্ছে যে, মনে করো 3কে যদি আবারও সেই 3 দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটি হলো সেই সংখ্যাটি হচ্ছে ওই সংশ্লিষ্ট সংখ্যাটির বর্গ। তাহলে 3-এর বর্গ হচ্ছে 9। কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেই সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি ওই সংখ্যাটির বর্গ। তো 3কে আবারও 3 দ্বারা গুণ করলাম, তাহলে যেই সংখ্যাটা আসলো তাহলে এই 9 হলো যে 3-এর বর্গ। ঠিক আছে, এইটা হচ্ছে যে বর্গ সংখ্যা। এখন আমি 2কে কী করলাম, দেখো দুইটি সংখ্যার বর্গ আকারে লিখলাম। এভাবে 5, যদি 5কে লিখতে বলে দেখো 5কে আমি এইভাবে লিখতে পারি 1 যোগ 4, 1 যোগ 4। 1কে আবার কীভাবে লিখতে পারি 1 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার মিলে 4, 1 স্কোয়ার মিলে 1, 4 আর 1 যোগ করলে 5। ঠিক আছে, এরকম ছোট ছোট সংখ্যাগুলো। এভাবে 8, যদি 8 করতে চাই, 8 করলে তো 4 যোগ 4, 4 যোগ 4, তো 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। এভাবে যদি 10 করতে চাও, 10কে কীভাবে লিখতে পারে 1 যোগ 9, তাহলে 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। এভাবে আমি তো ক্ষুদ্র ক্ষুদ্রগুলা করে দিলাম, তোমরা বড় বড়গুলো করার চেষ্টা করবো। যেমন আমি কয়েকটা লিখতেছি। 100, যদি 100 আমরা লিখি, 100কে যদি দুইটি সংখ্যার বর্গ আকার লিখতে চাই, কিছু কিছু সংখ্যা আছে আমরা একাধিকবার লিখতে পারবো। এখানে তো একবার লিখলাম, একাধিকবার লেখা যাচ্ছে। কীভাবে এটা কত হবে, এটা হবে যাই 36 যোগ 64, 36 যোগ 64। তাহলে 36 মানে কি 6 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার। তাহলে এই দুইটা যোগ করলে 100 হয়, 100 হয়। এখন তাহলে এই 100টাকে আমি দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এইটা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এমসিকিউর জন্য এই ধরনের প্রবলেমগুলো তোমরা পাবা, এমসিকিউতে থাকে এবং সৃজনশীলের কতেও থাকে। এখন কৌশল হচ্ছে যে স্যার কীভাবে আমরা এগুলো করব। তো এগুলো করার জন্য তোমাদেরকে কিছু মুখস্থ বিদ্যা থাকা লাগবে। সেটা হচ্ছে যে কমপক্ষে 1 থেকে যদি এই 24-25 পর্যন্ত বর্গ সংখ্যাকে যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে, আর না হলে হিসাব করে করে বের করা লাগবে। যেমন 1 থেকে 10 পর্যন্ত তো সবারই মুখস্থ আছে। তো 11 থেকে 24 বা 25 পর্যন্ত শিখে রাখলে, যেমন 11-এর বর্গ 121, 12-এর বর্গ 144, 13-এর বর্গ 169, 14-এর বর্গ 196, 15-এর বর্গ 225। যেমন এরকম একটা সংখ্যা আসব, আমরা
আমি 185 185 এটাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করব। তাহলে ওই সংখ্যাগুলো যদি আমাদের মুখস্থ থাকে 12, 13, 14, 15, তাহলে আমরা কি করব, যখন এরকম বড় বড় সংখ্যা পাবো ওই এই 185-র কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে 185-এর কাছাকাছি বর্গ সংখ্যা। এখন 185-এর 12 এর বর্গ 144, 13 169, 14 196। তাহলে 185-এর কাছাকাছি হচ্ছে 169। আমরা দেখবো যে নিম্নতমটা খুঁজে নিতে, নিম্ন হচ্ছে 169। তাহলে আমি 169টা বিয়োগ করে দেখি, বিয়োগ করলে কি হয় দেখো, 15 থেকে 9 গেলে 14, 6 সরি, এখানে 16 হচ্ছে। তাহলে দেখো এই 16টাও একটা বর্গ সংখ্যা। যদি এরকম মিলে যায় বিয়োগফল যেটা, তাহলে আমরা বুঝবো যে এই দুইটাই বর্গ সংখ্যা। তার মানে 169 যোগ 16, তাহলে দেখো দুইটা বর্গ সংখ্যা যায়। এটা হচ্ছে 13 এর বর্গ, এটা হচ্ছে 4 এর বর্গ। তাহলে আমি ওই প্রথমে 185-এর কাছাকাছি বর্গ সংখ্যা 169, তো এগুলো যদি মেমোরিতে রাখতে পারো তাহলে ওইটা বিয়োগ করে দেখবা। বিয়োগ করার পর যে বিয়োগফলটা আসে সেই বিয়োগফলটা কি বর্গ হচ্ছে কিনা। যদি বর্গ হয় তাহলে ওই দুটি সংখ্যা হবে, আর যদি বর্গ না হয় ওইটাকে বাদ দিয়ে এর পরবর্তী সংখ্যাটাকে ক্যালকুলেট করব। যেমন আমরা আরেকটা করে দেখি, 125। তো এখন 125-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে যাই 11 এর বর্গ 121। আমরা 125 থেকে 121 বাদ দিই, দেখো 4। তাহলে এইটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা। তাহলে আমরা 121 যোগ 4, তাহলে 121 মানে 11 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 মানে 2 স্কোয়ার। তাহলে দেখো 125 দুইটি সংখ্যার বর্গ আকারে প্রকাশিত হলো। ঠিক আছে, আবার এটা বলতেছি, কৌশলটা হচ্ছে কি 11 থেকে 24, 25 পর্যন্ত যাতে মুখস্থ রাখতে পারো। আরও বেশি পারলে আরও ভালো, না হলে অ্যাটলিস্ট 11 থেকে 19, 20 বা 24, 25 পর্যন্ত মুখস্থ রাখবা। যে সংখ্যাটা দেওয়া থাকবে তার কাছাকাছি বর্গ সংখ্যা একটাকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে দেখব সেটা কি বর্গ সংখ্যা হয় কিনা। যদি হয় তাকে নিব, আর না হলে ওইটা বাদ দিয়ে এর পরবর্তী সংখ্যা যাব। তাহলে আমরা দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ এটা দেখলাম। ঠিক আছে, এবার ম্যাজিক বর্গ হচ্ছে কি মানে পাশাপাশি উপর নিচে আমরা কতগুলো এক বর্গ সংখ্যায় বর্গঘর অঙ্কন করব। সেই বর্গঘরে দেখব যে পাশাপাশি উপরে নিচে যে দিক থেকে করি দেখা যাচ্ছে যোগফল একই হবে। ওই ধরনের বর্গঘর সম্পূর্ণ সংখ্যাগুলোকে ম্যাজিক বর্গ বলা হবে। যেমন একটা তোমাদের বই একটা উদাহরণ আছে, দেখো আমি ছোট্ট একটা দিয়ে দেখাচ্ছি। আমরা একটা বর্গ সংখ্যা বর্গঘর 3 দিক থেকে 2, 9, 4, তারপর 7, 5, 3, 6, 1, 8। দেখো এই সংখ্যাগুলো আমরা যে দিক থেকে যোগ করি দেখা যাবে 15 হবে। এরকম কোনাকুনি যোগ করলে 15 হচ্ছে, এরকম কোনাকুনি যোগ করলে 15। তোমরা যোগ করে দেখো, উপরে নিচে যোগ করলে 15 হচ্ছে, পাশাপাশি যোগ করলে 15 হচ্ছে। যে দিক থেকে গণি দেখবা 15 হচ্ছে। এই ধরনের বর্গ, তাহলে এটা একটা বর্গঘর মানে কি এদিকেও 3টি, এদিকেও 3টি, কোনায় 3টি, উপরে নিচে ডানে বামে সব দিকেই 3টি করে। এই ধরনের ঘর সংখ্যাগুলোকে ম্যাজিক বর্গ বা ম্যাজিক বর্গ বলা হবে। আর এর ম্যাজিক সংখ্যা হচ্ছে যাই 15। আর এইটাই সেই ম্যাজিক সংখ্যা, সেটা হচ্ছে 15। আর এখানে কেন্দ্রীয় সংখ্যা, কেন্দ্রীয় মানে মাঝখানে যে সংখ্যাটা 3টি সংখ্যার ম্যাজিক বর্গের কেন্দ্রীয় সংখ্যার মান হচ্ছে যাই 5। এটা তোমরা MCQতে পাবে। এরপর বীজগণিত রাশি ও সাধারণ সমীকরণ প্রকাশ, এটা আমরা নেক্সট ক্লাসে, কারণ এটা একটা অঙ্কের মাধ্যমে বোঝাতে হবে, নেক্সট ক্লাসে আমরা বুঝাবো। তো এই আশা করি আজকে এতটুকুই রইল। সবাই ভালো থাকবা, পরবর্তী ক্লাসগুলো দেখা এবং নিয়মিত আমাদের এই ক্লাসগুলো যেগুলো আমরা প্রতিদিন আপলোড দিচ্ছি সেগুলো দেখার চেষ্টা করবে। আশা করি
বুঝবা। এবং এরপরে যদি কোনো ভুল ত্রুটি হয় বা তোমাদের কোনো কিছু মন্তব্য থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবাই সুস্থতা এবং শুভকামনায় আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।